আজ 15ই মে শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। একটু সময় দিতে হবে। প্রথম দিন থেকে শুভেন্দুর বিরোধিতায় নারাজ কুণাল। বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। তৃণমূলের অন্দরে ভাঙনের সুর। সংখ্যালঘু বিধায়কদের আইএসএফ এর যোগের জল্পনা। শপথ নিয়েই দলের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। উঠল স্বজন পোষণের অভিযোগ। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান। শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। দাদা মুখ্যমন্ত্রী, তার পাশে দাঁড়িয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন ভাই দিব্যেন্দু অধিকারী। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। 26-এর ভোটে মাত্র 80 আসন পেয়ে বিরোধী দলে বসেছে তৃণমূল কংগ্রেস। সদ্য বিধায়ক পদে শপথ নিয়েছেন জয়ীরা। এর মধ্যে প্রথম দিন থেকেই নতুন সরকারের বিরোধিতার পথে হাঁটতে নারাজ বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভোট ও ইভিএম নিয়ে তৃণমূলের নির্দিষ্ট অভিযোগ থাকলেও নতুন সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত। তার মতে সরকারের সিদ্ধান্ত ইতিবাচকও হতে পারে, নেতিবাচকও হতে পারে। সবকিছু বুঝে শুনেই বিরোধিতা করা উচিত, না হলে জনতার কাছে ভুল বার্তা যাবে। বৃহস্পতিবার কলকাতার বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কুণাল ঘোষের সৌজন্য সাক্ষাৎ হয়। সূত্রের খবর, শুভেন্দু তাকে দেখে বলেন, কি জিতে গেলেন তো? জবাবে কুণাল বলেন, হ্যাঁ জিতে গেলাম। এদিকে বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে 290 জন বিধায়কের শপথ সম্পন্ন হয়েছে। এখনো 4 জনের শপথ বাকি। নন্দীগ্রাম আসন ছাড়ছেন শুভেন্দু অধিকারী এবং রেজিনগর আসন ছাড়ছেন হুমায়ুন কবির। ফলে ওই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। তৃণমূলের অন্দরে ভাঙনের সুর। সংখ্যালঘু বিধায়কদের আইএসএফ যোগের জল্পনা। রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ সংখ্যালঘু বিধায়কদের আইএসএফ এর দিকে ঝোঁকার খবরকে কেন্দ্র করে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী 31 জন সংখ্যালঘু বিধায়কের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই আইএসএফ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি উঠেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আবহে এই সম্ভাব্য দল বদল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরাসরি কোনো তৃণমূল বিধায়ককে দলে নেওয়া হবে না। তাদের শর্ত, আগ্রহী বিধায়কদের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে উপনির্বাচনে জিতে আসতে হবে। আইএসএফ নেতৃত্বের আশঙ্কা, সরাসরি দলে নিলে নিচু তলার কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কারণ অতীতে এই বিধায়কের অনেকের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের ওপর দমন পীড়নের অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। আইএসএফ দাবি করছে আগামী দিনে সংখ্যালঘু ভোটের বড় অংশ তাদের দিকেই যেতে পারে। শপথ নিয়েই দলের বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। উঠল স্বজন পোষণের অভিযোগ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হওয়া 80 জন বিধায়কের মধ্যে অন্যতম কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। যদিও তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি দলের কিছু সিদ্ধান্ত ও স্বজন পোষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লেখেন, বিধানসভায় শপথ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটা কেন্দ্রের মানুষদেরকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রোটেম স্পিকার হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন তাপস রায়, যিনি বর্তমানে বিজেপির বিধায়ক। কুণালের দাবি, তাপস রায়কে তৃণমূলে ধরে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে তাপস রায়কে ভালো মানুষ বলায় তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছিল বলে জানান তিনি। পোস্টে সজল ঘোষের প্রসঙ্গও টেনে আনেন কুণাল। তার অভিযোগ, উত্তর ও মধ্য কলকাতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে তাপস রায় ও সজল ঘোষদের দল ছাড়তে বাধ্য হতে হয়। তিনি দাবি করেন, তাদের দলে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দলের ক্ষতি হওয়ার পরেও কিছু মহল এখনো হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স এবং স্বজন পোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এতে কর্মীদের ধৈর্য হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কুণালের মতে তৃণমূলকে আরো শক্তিশালী করতে আত্মসমালোচনা জরুরি। যদিও কুণালের এই পোস্টকে বিশেষ গুরুত্ব দিতে চাননি বর্ষিয়ান বিধায়ক ও প্রোটেম স্পিকার তাপস রায়। তার বক্তব্য, ওই দলের আত্মবিশ্লেষণ করেও আর লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মূল্যায়ন নিয়েও কটাক্ষ করেন। অন্যদিকে সজল ঘোষ বলেন, কুণাল ঘোষ তাকে দলে রাখার চেষ্টা করেছিলেন, এটা ঠিক। তবে সেই সময় কুণালের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান। শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান বিতর্কে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই সংস্কৃতি বিজেপির নয়, বরং এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়েও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শ্রমিক ভট্টাচার্যের দাবি, বিজেপি চোখের বদলে চোখ এই রাজনীতিতে বিশ্বাসী নয়। তার অভিযোগ, তৃণমূলে বিজেপির 3 কর্মীকে
করেছে। পাশাপাশি তিনি বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূলকে মারছে, অথচ দলের নেতারা শুধু বাড়িতে বসে বিবৃতি দিচ্ছেন। তার মতে ময়দানে নেমে কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো জানান, 4 তারিখের পর যারা বিজেপির পতাকা হাতে তুলেছেন তারা দলের কেউ নন এবং কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। শ্রমিকের কথাই, বর্তমানে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। পাশাপাশি তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপর হামলা ও অত্যাচারের অভিযোগও ফের তুলে ধরেন। দাদা মুখ্যমন্ত্রী, তারই পাশে দাঁড়িয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন ভাই দিব্যেন্দু অধিকারী। কাউন্সিলর থেকে বিধায়ক, তারপর সাংসদ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর এবার বিজেপি বিধায়ক হিসেবে শপথ নিলেন দিব্যেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবারের বিধানসভা নির্বাচনে এগরা আসনে পদ্ম প্রতীকে লড়ে তৃণমূল কংগ্রেসের তরুণ মাইতিকে 25,692 ভোটে পরাজিত করেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা দিব্যেন্দু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও বিধায়ক ছিলেন। 2016 সালে শুভেন্দু অধিকারী সাংসদ পদ ছেড়ে রাজ্যের মন্ত্রী হলে তার লোকসভা আসনের উপনির্বাচনে তৃণমূল দিব্যেন্দুকেই প্রার্থী করে। জিতে সাংসদ হন তিনি এবং 2024 সাল পর্যন্ত খাতায় কলমে তৃণমূলের সাংসদ ছিলেন। পরে দাদার হাত ধরে বিজেপিতে যোগ দেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের রাজনীতিতে বিশেষ গুরুত্ব পায়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এগরাতেও নজর ছিল রাজনৈতিক মহলের। ফল ঘোষণার পর দিব্যেন্দু বলেন, এগরার গণদেবতার কাছে আমি কৃতজ্ঞ। বৃহস্পতিবার সেই দিব্যেন্দুই দাদার পাশে দাঁড়িয়ে বিধায়ক হিসেবে শপথ নিলেন। নির্দিষ্ট সীমার বাইরে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক বাজানো যাবে না, পুলিশের সঙ্গে বৈঠকে করা মুখ্যমন্ত্রী। রাজ্যে আইন শৃঙ্খলা ও জনস্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠক করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে শব্দ নিয়ন্ত্রণ এবং প্রকাশ্যে পশু বলি বন্ধের কঠোর নজরদারির নির্দেশ দেন প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সেটাই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কোনো ধর্মীয় স্থান থেকে নির্ধারিত মাত্রার বাইরে শব্দ ছড়াতে দেওয়া যাবে না। পাশাপাশি প্রকাশ্যে পশু হত্যা ও নিয়ম বহির্ভূত পশু বলির ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট অনুমোদিত জায়গা ছাড়া গবাদি পশু জবাই বা বলি দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। বেআইনিভাবে পশু পরিবহনের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বুধবার স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত্রতত্র পশু বলি বা আইন বহির্ভূত পশু হত্যা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। প্রশাসনের দাবি, কলকাতা হাইকোর্টে আগের নির্দেশ মেনে 1950 সালের সংশ্লিষ্ট আইন আরো কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। যা ইচ্ছে করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে, মমতার হাইকোর্টে যাওয়ার প্রসঙ্গে বললেন মিঠুন চক্রবর্তী। ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আইনজীবীর পোশাকে তাকে আদালতে দেখা যায়। উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি হাইকোর্টে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন কল্যাণ ব্যানার্জি সহ একাধিক আইনজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। শহরে একটি ছবির প্রচারে এসে তিনি বলেন, যা ইচ্ছে করতে বলুন, এতদিন ধরে যা ইচ্ছে করেছে এখনো যা ইচ্ছে করতে বলুন, আমাদের কিছু যায় আসে না, গেম খতম হয়ে গেয়া, সব গেম খতম। বিজেপি সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রীর কাজ শুরু হওয়ার প্রসঙ্গ টেনেও তিনি মন্তব্য করেন। এর আগে বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, আজকের দিন স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। পাশাপাশি প্রচারের সময় নানান কটাক্ষ ও শারীরিক কষ্ট সহ্য করার কথাও উল্লেখ করেন তিনি। স্বামীজির মন্ত্রে এগিয়ে চলো, তোমার জন্য গর্বিত। উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিতকে ভিডিও কলে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদেরকে টেক্কা দিয়েছে মেয়েরা। পরীক্ষা শেষ হওয়ার 76 দিনের মাথায় প্রকাশিত হয়েছে ফল। প্রথম হয়েছেন অদ্রিত পাল। রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাশের মধ্যে 496 নম্বর পেয়ে 99.2% নম্বর অর্জন করেছেন। প্রথম 10-এ মোট 64 জন স্থান পেয়েছেন, যার মধ্যে 35 জনই রামকৃষ্ণ মিশনের ছাত্র। ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিও কলে অদ্রিত পালের সঙ্গে কথা বলেন এবং তাকে অভিনন্দন জানান। তিনি বলেন, পুরো পশ্চিমবঙ্গের মানুষ তোমার জন্য গর্বিত। পাশাপাশি সচিবালয়ে ডেকে সংবর্ধনা দেওয়ার আশ্বাসও দেন। অদ্রিতের বাবা মায়ের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। অদ্রিতের মা চান তার ছেলে যেন ভালো মনের মানুষ হয়। এবার উচ্চ মাধ্যমিকে পাশের হার 91.23%। সবচেয়ে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায় 94.19%। পৈলানে তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশের হানা, সকাল থেকে চলে তল্লাশি, ছিল কেন্দ্রীয় বাহিনীও। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূলের বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের দুটি বাড়িতে বৃহস্পতিবার হানা দেয় পুলিশ। বিষ্ণুপুর থানার পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও অভিযানে অংশ নেন। দীর্ঘ তল্লাশির পর বিকেল 4টে নাগাদ আধিকারিকেরা বাড়ি থেকে বেরিয়ে যান। তবে কি উদ্ধার হয়েছে বা কোনো নথি বাজেয়াপ্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
সম্প্রতি সমাজ মাধ্যমে দিলীপ মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অভিযোগ অনুযায়ী তিনি অন্য দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুমকিমূলক মন্তব্য করেছিলেন। যদিও ভিডিও সত্যতা যাচাই হয়নি, সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হয় এবং তার পরিপ্রেক্ষিতে এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার থেকেই বাড়িতে ছিলেন না বিধায়ক। পুলিশ তার দুটি বাড়িতে তল্লাশি চালায়। এর মধ্যে একটি বিশাল এলাকা জুড়ে তৈরি, যেখানে সুইমিং পুল, দোলনা ও রিসর্টের মতো সাজসজ্জা রয়েছে। তদন্তকারীরা বাড়ির বিভিন্ন অংশ ঘুরে তথ্য প্রমাণ সংগ্রহ করেন। মাদার ডেয়ারির দাম বেড়েছে, আরো বাড়বে, কারণ স্পষ্ট করলেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীনস্থ মাদার ডেয়ারি সম্প্রতি তাদের দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মূল্যবৃদ্ধি ও পণ্যের গুণমান নিয়ে প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আনুষঙ্গিক পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুধের দামও বাড়বে, তবে একই সঙ্গে গুণমান যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, আগে হওয়া এক পরীক্ষায় অনেক পণ্য গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। তার অভিযোগ, দুধে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হচ্ছে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই ফরমালিন বা ইউরিয়ার মতো ভেজাল উপাদান রয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা হবে। তার দাবি, যতটা সম্ভব কম মূল্য বৃদ্ধি করে গুণমান বজায় রাখার চেষ্টা করবে সরকার। মাদার ডেয়ারির সব ধরনের পণ্যের দাম বাড়ায় মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে বলে স্বীকার করেছেন মন্ত্রী। তবে কাঁচামাল ও আনুষঙ্গিক খরচ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সরকার নিরাপদ ও মানসম্মত দুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিত নজরদারির আশ্বাস দিয়েছে। স্পিকার নির্বাচন ঘিরে শুভেন্দুর খোঁচা, বিরোধী দলনেতাকে 11.5 মাস বাইরে রাখবেন না। গত 5 বছরে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় একাধিকবার সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সব মিলিয়ে প্রায় 11.5 মাস বিধানসভার বাইরে কাটাতে হয়েছিল তাকে। বৃহস্পতিবার স্পিকার পদে রথীন্দ্রনাথ বসুর মনোনয়ন জমা দেওয়ার পর সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, আগামী দিনে বিধানসভা একজন ভালো স্পিকার পাবে, যিনি বিরোধী দলনেতাকে 11.5 মাস বাইরে রাখবেন না। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্যে একদিকে আগের সময়ের মতো শ্লেষ, অন্যদিকে বিরোধীদের প্রতি ভবিষ্যতে উদার মনোভাবের ইঙ্গিত রয়েছে। বিজেপির প্রবীণ নেতা রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং দীর্ঘদিন সংঘ পরিবারের সঙ্গে যুক্ত। দলীয় নেতৃত্বের মতে তার রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যের কারণেই তাকে স্পিকার পদের জন্য মনোনীত করা হয়েছে। সূত্রের খবর, রথীন্দ্রনাথের নাম প্রস্তাব করেন শুভেন্দু অধিকারী নিজে এবং সেই প্রস্তাবে সমর্থন জানান দিলীপ ঘোষ। আগামী শুক্রবার স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। কালীঘাটের বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা, ভোট লুটের সত্য সামনে আসবেই বললেন মমতা অভিষেক। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর সংসদীয় রণকৌশল ঠিক করতে কালীঘাটে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে জরুরি বৈঠক করেন মমতা ব্যানার্জি। বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। মমতার দাবি, দেশে এখন সুপার এমার্জেন্সির মতো পরিস্থিতি চলছে। তিনি বলেন, গণনার দিন তার এজেন্টদেরও হেনস্থা করা হয়েছে এবং মানুষের ভোট কিভাবে লুট হয়েছে সে সত্যও একদিন সামনে আসবে। শ্রীরামপুরে জয়ী কল্যাণ ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে মমতা অভিযোগ করেন, বিজেপি বিপুল সংখ্যক আইনজীবী নিয়ে আদালতে হাজির হয়েছিল এবং স্লোগানও দেওয়া হয়। পাল্টা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অভিযোগ করেন, গণনা কেন্দ্রে সিএপিএফ জওয়ানরা এজেন্টের বের করে দিয়েছে, পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে এবং ইভিএম ও 17C ফর্মে গড়মিল ছিল। অভিষেকের আরো দাবি, বিজেপির লোকজন সিআরপিএফ এর পোশাক পরে হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি যাই হোক, তৃণমূল কর্মীদেরকে অনড় থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দিনহাটায় গ্রেপ্তার 2 ইউটিউবার। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কুরুচিকর ভাষা ব্যবহারের অভিযোগে দিনহাটা থেকে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন মাজিনুর রহমান এবং আলী হোসেন। দুজনেই সামাজিক মাধ্যমে সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার হিসেবে পরিচিত। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ও কটূক্তি করা হয়েছিল বলে অভিযোগ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করে দিনহাটা থানার পুলিশ। এরপর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ভিডিও তৈরির পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা। পুলিশ প্রশাসনের বক্তব্য, মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে অপমান করা বা বিদ্বেষমূলক পোস্ট করার অধিকার কারণ নেই। পাশাপাশি সামাজিক মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত বা অশান্তি সৃষ্টি করতে পারে এমন পোস্টের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার 2। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও বেআইনি টাকা লেনদেনের অভিযোগে মুর্শিদাবাদের বর্গা থানার 2 ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ধৃতরা হলো কৌশিক ঘোষ এবং মিহির চন্দ্র সাহা। বুধবার রাতে বীরভূমের দুটি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ, স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বর্গা থানার শাহরা পঞ্চায়েতের সাদপুর এলাকার 6 জনের কাছ থেকে প্রায় 93 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। চাকরি না হয় অভিযোগকারীরা টাকা ফেরত চাইলে তা পাননি বলে দাবি। তবে এরপর বর্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের একাংশের দাবি, দীর্ঘদিন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ, জীবনকৃষ্ণ সাহার এজেন্ট পরিচয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলতেন তারা। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ইডি জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি জেলবন্দি রয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।